জীবনে অনেক মুভি দেখেই চোখ বেয়ে পানি পড়েছে, কিন্তু এমন দুটো মুভির গল্প রয়েছে যে মুভি দুটোর গল্পে নিজেকে খুঁজে পেয়েছি, আর যে গল্প দুটো হৃদয় থেকে যাবে আজীবন আমৃত্যু। তার মধ্যে একটি মুভি ছিল গ্রেভ অব দ্য ফায়ারফ্লাইজ, আর অন্যটি হলো আজকের এই মুভিটি, যার নাম মাই সান। আপনি যত কঠিন হৃদয়েরই মানুষ হন না কেন, এই মুভিটির প্রথম থেকে শেষ পর্যন্ত আপনাকে কাঁদতে হবে। তো কথা না বাড়িয়ে চলুন জেনে আসি একজন বাবার সন্তানের গল্প। মুভির শুরুতে আমরা একটি নবজাতক বাচ্চাকে কান্না করতে দেখতে পাই। তখন একজন ব্যক্তি এসে বাচ্চা ভর্তি ব্যাগটি হাতে নেয়। বাচ্চাটি তখনও কেঁদেই চলছিল, আর এরপরেই লেখা ওঠে এই মুভির নাম মাই সান। এখান থেকে ঘটনা চলে আসে কয়েকটি বছর পরে একটি বাচ্চাদের স্কুলের অ্যানুয়াল প্রোগ্রামে। বাচ্চারা মঞ্চ নাটক করছিল, আর গার্জিয়ানরা সামনে দাঁড়িয়ে তা উপভোগ করছিল। এই যে ভদ্রলোককে দেখতে পাচ্ছেন, তার নাম লাও চ্যাং। বাচ্চাদের মধ্যে তার সন্তানও রয়েছে। মঞ্চ নাটকটি শেষ হয়, গার্জিয়ানরা সবাই হাততালি দেয়, আর এই হচ্ছে লাও চ্যাং এর ছেলে স্যাং। এরা দুজনেই মূলত এই মুভির মূল চরিত্র, আর এই বাবার ছেলের সম্পর্কটা অনেক জটিল, সেটা আপনারা সামনেই বুঝতে পারবেন। আর স্যাং ওই বয়সী আর 5টা বাচ্চার মতো না, সে অনেক স্মার্ট, অনেক বাস্তববাদী। স্যাং এর বাবা একটি ফুড ডেলিভারি কোম্পানিতে চাকরি করে। বাবা স্যাংকে আজ নতুন একটি খেলনা গিফট করেছেন। নতুন খেলনা পেয়ে স্যাং আজ অনেক খুশি। সে তার বাবার ফুড ডেলিভারি বাইকের পেছনে করে পুরো শহর ঘুরে বেড়ায়। এটা তাদের দুজনের প্রতিদিনের কাজ, কারণ এই দুজন মানুষের আপন বলতে এরা দুজনই। বাবা বিভিন্ন রেস্টুরেন্ট থেকে খাবার আনে, আবার সেগুলো কাস্টমারের কাছে পৌঁছে দেয়। দিন শেষে তারা দুজন যখন বাসায় ফিরে আসে, তখন স্যাং তার বাবাকে সকল কাজে সাহায্য করে, আর বাবাও তাকে সকল কাজ শেখাচ্ছে। এইটুকু বাচ্চা এখনই অনেক আইটেম রান্না করতে পারে। সে পুরো ঘর গুছিয়ে রাখে। স্যাং অনেক স্মার্ট একটি বাচ্চা। বাবা যখন ফুড ডেলিভারি করতে থাকে, সেই সময় সে বাইকে বসে বসে তার হোমওয়ার্ক গুলো করে ফেলে। আজ মিস্টার লাও চ্যাং ফুড ডেলিভারি করতে করতে অনেক ক্লান্ত, তার পা আর চলছে না। সে একটি জায়গায় বসে পড়ে, আর দূর থেকে বসে সে স্যাংকে দেখতে থাকে। দৃশ্য পরিবর্তন হয়। বাবা লাও চ্যাং তার খুব পুরনো একজন বেস্ট ফ্রেন্ডের সাথে দেখা করতে এসেছে, যার সাথে গত 6টি বছর সে দেখা করেনি। তার বেস্ট ফ্রেন্ডের নাম ছিল জিয়ান। আমরা তাকে দেখেই বুঝতে পারছিলাম সে স্যাং এর বাবার উপরে অনেক রেগে আছে। সে স্যাং এর বাবাকে চিৎকার করে বলছে, তুমি এখন কেন সরি বলতে এসেছো? 6 বছর আগে ওই দিন তুমি কেন আমাকে মেরেছিলে? আমি যেটা বলেছিলাম সেটা কি ভুল বলেছিলাম? 6 বছর আগে দুই বন্ধুর মধ্যে কি ঘটেছিল তা আমরা একটু সামনেই জানতে পারবো। তবে এই দুই বন্ধুর এত বছরের অভিমানটা এখন শেষ হয়েছে। তারা দুজন একটি নদীর পাশে বসেছে। এবার স্যাং এর বাবার বেস্ট ফ্রেন্ড তাকে বলে, তোমার এখন কেমো নেওয়া উচিত। তখন স্যাং এর বাবা বলে, ডক্টর বলেছে এটা আমার লাস্ট স্টেজ। আমার ব্রেন টিউমারের অবস্থাটা ভালো না, কোনো চিকিৎসায় ওটা ঠিক হবে না। ফ্রেন্ড জিয়ান তখন জিজ্ঞেস করে, স্যাং কি এই বিষয়টা জানে? স্যাং এর বাবা বলে না। জিয়াং বলে, তোমার ওকে জানানো উচিত, ওকে এই বাস্তবতা তো ফেস করতে হবে। স্যাং এর বাবা বলেন, আমি চাই না, আমি শুধু চাই পৃথিবী থেকে চলে যাওয়ার আগে ওর কোনো ব্যবস্থা করে রেখে যেতে, যাতে করে নিশ্চিন্তে চোখ দুটোকে চিরদিনের জন্য বন্ধ করতে পারি। ফ্রেন্ড জিয়াং এতক্ষণ চুপ করেছিল। সে এবার স্যাং এর বাবাকে বলে, তুমি আমার কোনো কথা জীবনে কখনোই শোনোনি। তোমাকে আমি তখনই বলেছিলাম কোনো দায়িত্ব নেওয়ার দরকার নেই। স্যাং এর বাবা বলে, জীবনটা একটি দায়িত্ব, দায়িত্ব না নিলে জীবনের মানে বোঝা যায় না। এই কথাগুলোর অর্থ আপনারা ধীরে ধীরে বুঝতে পারবেন। তবে স্যাং এর বাবার বেস্ট ফ্রেন্ড তাকে অনেক ভালোবাসতো। সে তার বন্ধুকে নিয়ে অনেক চিন্তা করে, আর আপনারা এতক্ষণে বুঝে গিয়েছেন স্যাং এর বাবার হাতে আসলে খুব কম সময় রয়েছে। রাতের বেলা স্যাং এর বাবা যখন বাসায় ফিরে আসেন, তাদের বিল্ডিং এর এক মহিলা স্যাং এর বাবাকে অনেক বকাঝকা করতে থাকে, কারণ স্যাং তাদের ভাড়া বাসার সামনের ওয়ালটি রং দিয়ে নষ্ট করেছে। মহিলাটি স্যাং এর বাবাকে বলে, আপনার ছেলেকে একটু সামাজিকতা শেখাতে পারেন না? স্যাং এর বাবা মাথা নিচু করে তার কাছে সরি বলে। বাচ্চা ছেলে স্যাং এতক্ষণ লুকিয়ে সবকিছু শুনছিল। বাবা ঘরে ঢোকা মাত্রই সে মাথা নিচু করে থাকে, আর তারপর সে নিজে যেয়ে সোফার নিচ থেকে একটি লাঠি বের করে আনে। বাবার হাতে সেই লাঠিটি দেয়, আর সে ঘুরে দাঁড়িয়ে নিজের প্যান্টটি খুলে ফেলে, কারণ সে জানে সে একটি অপরাধ করেছে, আর সেই জন্য সে বাবার কাছ থেকে শাস্তি মাথা পেতে নিচ্ছে। মুভির এই অংশটা অনেক হাসি পাচ্ছিল, কিন্তু বাবা তার ছেলেকে মারে না। সে যে খাবার টেবিলে বসে আর স্যাংকে ডাক দেয়। স্যাং তাড়াতাড়ি করে খাবার টেবিলে যায়। বাবার বিয়ারের বোতলটা সে নিজেই খুলে দেয়। আর স্যাং এর বাবা স্যালারি পেয়েছে, তাই স্যাং হিসেব করছে এই মাসে সে কি কি রান্না করেছে। প্রতি মাসেই স্যাং এর বাবা স্যাং এর করা কাজগুলোর জন্য তাকে স্যালারি দেয়। এই মাসেও স্যাং বাবার কাছ থেকে অনেকগুলো বেতন পেয়েছে। সে টাকাগুলো গুনছিল। তখন বাবা তাকে বলে, কাল যে দেওয়ালে রং করতে হবে, সেই রঙের টাকা তো তোমার স্যালারি থেকে দিতে হবে। স্যাং এর মন খারাপ হয়ে যায়। সে কিছু টাকা তার বাবার দিকে এগিয়ে দেয়। বাবা বলে, এই টাকা দিয়ে কি হবে? রং কিনতে আরো অনেক টাকা লাগবে। বাচ্চা ছেলে মন খারাপ করে সকল টাকা তার বাবাকে দিয়ে দেয়। বাবা এতক্ষণ মজা করছিল। সে স্যাং এর বেতনের সকল টাকা তাকে দিয়ে দেয়। বাচ্চা ছেলে স্যাং তো মহা খুশি। সে দৌড়ে যেয়ে ফ্রিজ থেকে বানানো তার আইসক্রিম এনে তার বাবাকে দেয়। পরদিন সকালবেলা বাবার ছেলে মিলে দেওয়ালে রং করছিল। পাটনা স্যাং এর এখানেও একটি বান্ধবী আছে। সেই বান্ধবী স্যাংকে বিস্কিট খাইয়ে দিচ্ছিল। কাজ শেষে স্যাং আর তার বান্ধবী উপরে বসে গল্প করছিল। তখন স্যাং এর বান্ধবী স্যাংকে জিজ্ঞেস করে, তোমার মা কোথায়? স্যাং তখন তাকে বলে, আমি কি তোমাকে কখনো তোমার বাবার কথা জিজ্ঞেস করেছি? বাচ্চা মেয়েটি বলে, আমার বাবার মার
ডিভোর্স হয়ে গিয়েছে। স্যাং তখন বলে, আমি এই বিষয়ে কিছু বলতে চাই না, শুধু এইটুকু জেনে রাখো আমার বাবাই আমার জন্য আমার পৃথিবী। এটা বলে স্যাং সেখান থেকে চলে যায়। পরদিন সকালে স্যাং এর বাবা একটি বাচ্চাদের সেফ হোম দেখতে আসে। একজন ভদ্রমহিলা তাকে ঘুরিয়ে ঘুরিয়ে এই সেফ হোমের সকল ফ্যাসিলিটিস দেখাচ্ছিল। এরপর সে আসে ওই সেফ হোমের অফিসে কথা বলতে, কিন্তু ওখানে থাকা মহিলাটি স্যাং এর বাবাকে জানিয়ে দেয়, আপনার এই ডকুমেন্টস এনাফ না স্যাংকে ভর্তি করার জন্য। আপনি বলছেন ওর বাবা মা মারা গিয়েছে, কিন্তু তার জন্য স্যাং এর বাবা মায়ের ডেথ সার্টিফিকেট লাগবে। আপনারা যেটা ভাবছেন সেটাই, এই লাউচ্যাং আসলে স্যাং এর বাবা না, কিন্তু তার থেকে অনেক বেশি কিছু। ওখানে থাকা মহিলাটি স্যাং এর বাবাকে বলে, আপনাকে কি আমি আবারও বলবো, এখানে শুধু ওইসব বাচ্চাদের ভর্তি করানো হয় যাদের বাবা মা মারা গিয়েছে। আপনাকে যদি এখানে স্যাংকে ভর্তি করাতেই হয় তাহলে ওর বাবা মায়ের ডেথ সার্টিফিকেট লাগবে। এখান থেকে ঘটনা চলে যায় 6 বছর আগের একটি বৃষ্টির দিনে। স্যাং এর বাবার তার সেই বেস্ট ফ্রেন্ড অ্যাম্বুলেন্স নিয়ে একটি উদ্ধার কাজে যায়। একটি কাপল গাড়ি অ্যাক্সিডেন্ট করেছে। পুলিশ ধারণা করছে এই কাপল গাড়িতে ফিজিক্যালি ইন্টিমেট হওয়ার সময় একটি ট্রাক এসে তাদের ধাক্কা দেয়। যাই হোক, উদ্ধার কর্মীরা সবাই মিলে বডি দুটোকে বের করে। তারপর লাউচ্যাং আর তার ফ্রেন্ড অ্যাম্বুলেন্সে করে হসপিটালে নিয়ে আসে। পুরুষটি মারা গেলেও মহিলাটি তখনও বেঁচে ছিল। তাকে আইসিইউতে ভর্তি করা হয়। এদিকে লাউচ্যাং তার সকল কাজ শেষে অ্যাম্বুলেন্সটি নিয়ে তার বাড়িতে ফিরতে যাচ্ছিল। পেছনে থাকা কিছু ডাক্তার ভর্তি হওয়া মহিলাটিকে নিয়ে কথা বলছিল, কিন্তু হঠাৎই মহিলাটির নাম শুনে লাউচ্যাং একদম থমকে যায়। মহিলাটির নাম ছিল লুই। এই নামটি লাউচ্যাং এর খুবই পরিচিত। সে সাথে সাথে যে মেয়েটির ছবি আর আইডি কার্ড দেখে, লাউচ্যাং যেন একদম পাগলের মতো হয়ে গিয়েছে। সে সাথে সাথে যেতে থাকে ওই মেয়েটি যেখানে ভর্তি ছিল। মেয়েটির অবস্থা খুবই খারাপ ছিল, সে মৃত্যুর সাথে লড়ছিল, কিন্তু লাউচ্যাং তারপরও যে সেখানেই তাকে মারার চেষ্টা করে। তখন ডক্টররা তাকে বাধা দেওয়ার চেষ্টা করে। তারপর একজন পুলিশ সদস্য এসে তাকে চেপে ধরে। আপনারা ভাবছেন লাউচ্যাং কেন এমন করেছিল? ওই মেয়েটি ছিল আসলে লাউচ্যাং এর হবু স্ত্রী, যার সাথে লাউচ্যাং এর এনগেজমেন্ট হয়েছিল। সে লাউচ্যাং এর সাথে বিট্রে করেছে, তা তো আপনারা একটু আগেই জানতে পারলেন। আর সেই সাথে লাউচ্যাং হসপিটাল থেকে জানতে পেরেছিল মেয়েটি প্রেগনেন্ট ছিল। দৃশ্য বর্তমানে চলে আসে। পরদিন সকালবেলা স্যাং তার বাবা লাউচ্যাং এর সাথে বের হয়। সে তার বাবাকে বলে, বাবা তুমি কি আমাকে ওই অ্যামিউজমেন্ট পার্কটাতে নিয়ে যাবে? বাবা বলে, নিশ্চয়ই নিয়ে যাব, তবে এখন না। আজ আমরা প্রথমে হসপিটালে তোমার দাদা ভাইয়ের সাথে দেখা করতে যাব, তারপর ছোট্ট একটি তোমার মেডিকেল চেক আপ করাবো। পরের দৃশ্যেই দেখা যায় বাবার ছেলে মিলে একটি বৃদ্ধাশ্রম এসেছে। এখানে লাউচ্যাং এর বাবা ভর্তি আছেন। তিনি অনেক অসুস্থ, ভালোভাবে কথাও বলতে পারেন না। সেখান থেকে সরাসরি স্যাংকে নিয়ে বাবা একটি মেডিকেল সেন্টারে আসেন। স্যাং জিজ্ঞেস করে, বাবা আমরা এখানে কেন এসেছি? বাবা লাউচ্যাং বলে, এখানে তোমার ডিএনএ টেস্ট করব। স্যাং বলে, এটা করে কি হবে বাবা? বাবা বলেন, এটা করলে আমরা জানতে পারবো তুমি ভবিষ্যতে কতটা শক্তিশালী আর লম্বা হবে। একজন ডক্টর খুব যত্ন সহকারে স্যাং এর ডিএনএ টেস্ট করে। দৃশ্য পরিবর্তন হয়। সেই বোর্ডিং স্কুলের মহিলাটি স্যাং এর বাবাকে জানায়, এই এভিডেন্স এনাফ না স্যাংকে ভর্তি করানোর জন্য। এটা শুধু প্রমাণ করে যে ও আপনার সন্তান না। স্যাং এর বাবা বলে, কিন্তু ওর আসল বাবা তো 6 বছর আগে মারা গিয়েছেন। তখন মহিলাটি জানায়, তাহলে সেই ডেথ সার্টিফিকেট কোথায়? আর তাছাড়া সেই ব্যক্তি যে স্যাং এর বাবা, তাও তো আপনাকে প্রমাণ করতে হবে। ওই পরিবারের কারো ডিএনএরও প্রয়োজন। তখন বাবা লাউচ্যাং বলেন, ম্যাম এছাড়া কি আর কোনো উপায় নেই? মহিলাটি কোনো উত্তর দেয় না। সে লাউচ্যাং এর হাতে তার ফাইলগুলো ফিরিয়ে দেয়। বাবা তার উত্তর পেয়ে গিয়েছেন। যাবার আগে মহিলাটি তাকে রেটিং দিয়ে যেতে বলে। লাউচ্যাং তাকে 5 স্টার রেটিং দিয়ে সেখান থেকে বেরিয়ে যায়। সে সেখান থেকে সরাসরি একটি পুলিশ স্টেশনে এসেছে। এখানের অফিসারকে লাউচ্যাং আগে থেকেই চিনত। সে অফিসারকে সবকিছুই খুলে বলে, আর 6 বছর আগে মারা যাওয়া সেই ব্যক্তির ডেথ সার্টিফিকেট চাই। অফিসার জানায় এটার কোনো নিয়ম নেই, তবে আমি তোমাকে একটা উপকার করতে পারি। মারা যাওয়া ওই ব্যক্তির মেয়ের ফোন নাম্বার রয়েছে আমার কাছে, তুমি হয়তো তাকে সবকিছু খুলে বলে সে তোমাকে সাহায্য করলেও করতে পারে। লাউচ্যাং খুশি হয়ে যায়। সে সাথে সাথে ওই ব্যক্তির মেয়ের নাম্বারটি নিয়ে নেয়। আর লাউচ্যাং ওখান থেকে বের হওয়ার পর থেকেই বারবারই ওই নাম্বারে কল দিচ্ছিল, কিন্তু ওপাশ থেকে কেউই ফোনটি রিসিভ করছিল না। সে ফুড ডেলিভারির ফাঁকে ফাঁকে ওই মেয়েটিকে বারবার মেসেজও করে যাচ্ছিল। এদিকে স্যাংকে রেখে বাবা একটি রেস্টুরেন্টে ঢোকেন, আর স্যাং তার বাবার বাইকে বসে অপেক্ষা করছিল। তখন সেখানে অন্য একজন ডেলিভারি ম্যান আসে। স্যাং তাকে ওখানে গাড়িটি রাখতে নিষেধ করে, কিন্তু ওই ডেলিভারি ম্যান বাচ্চা ছেলের কথায় কোনো পাত্তা না দিয়ে সে নিজের কাজ করতে থাকে। তখন স্যাং তার হাতের খেলনাটি ওই লোকটির দিকে ছুঁড়ে মারে। তখন লোকটি স্যাং এর কাছে আসে আর তার গাল মুলে দেয়, আর স্যাং এর খেলনাটি সে ভেঙে দিয়ে সেখান থেকে চলে যায়। বাচ্চা ছেলে স্যাং অনেক রেগে গিয়েছে। সে ওই লোকটির বাইকে লাথি মারতে মারতে সেটি ফেলে দেয়। এরই মধ্যে বাবা লাউচ্যাং চলে আসেন। তিনি বাইকটি পড়ে থাকতে দেখে উঠাতে যান। তখন স্যাং বাবাকে বাইকটি উঠাতে নিষেধ করে আর তার হাতের ভাঙা খেলনাটি তাকে দেখায়। তখন বাবা বলে, তোমাকে না আমি বলেছি কোনো বিপদ হলে বাঁশি দিবে। তোমার বাঁশির শব্দ শুনলে বাবা যেখানেই থাকি না কেন তোমার কাছে চলে আসবো। ছেলের অনেক মন খারাপ হয়েছে, তাই বাবা স্যাং এর জন্য একটা আইসক্রিম নিয়ে আসেন। স্যাং আইসক্রিম পেয়ে অনেক খুশি হয়। সে জিজ্ঞেস করে, এটা কত টাকা নিয়েছে বাবা? স্যাং এর বাবা জানায় 15 ইয়েন। স্যাং বলে, বাবা তোমাকে ওরা ঠকিয়েছে, এটা আমি 10 ইয়েনে কিনতে পারতাম। স্যাং এর বাবা বলে, আগামী মাসে তোমার বেতন থেকে এটা আমি কেটে নিব। এটা বলে স্যাং এর বাবা একটি রেস্টুরেন্টের মধ্যে খাবার নেওয়ার জন্য ঢোকেন। এরপরে স্যাং এর বাবা যখন বাইরে বের হন, সে আশপাশে কোথাও স্যাংকে দেখতে পান না। তখন কিছুটা দূরে তিনি লক্ষ্য
লক্ষ্য করেন স্যাম ওই আইসক্রিমওয়ালার সাথে ঝগড়া করছে। সে তার আইসক্রিমটি ফেরত দিয়ে টাকাটা নিতে চাচ্ছে, কিন্তু আইসক্রিমওয়ালা কোনোভাবেই তার টাকা ফেরত দিবে না। আর স্যাংও নাছরবান্দা। তখন বাবা এসে ছেলেকে টেনে নিয়ে যান। তখন পেছন থেকে আইসক্রিমওয়ালা বলে, এইটুকু বাচ্চা এখনই প্রতারণা শিখেছে। স্যাংয়ের বাবা আবারও ফিরে আসে আর আইসক্রিমওয়ালাকে বলে, আপনি যদি আর একটিবার এই কথাটি বলেন তাহলে আপনার খবর আছে। আইসক্রিমওয়ালা চুপ হয়ে যায়। স্যাংয়ের বাবা রেগে যেয়ে স্যাংয়ের হাত থেকে আইসক্রিমটি ফেলে দেয় আর তার জামা ধরে টানতে টানতে নিয়ে যায়। বাবা এসে আসলে স্যাংয়ের বাবা লজ্জা পেয়েছেন। এদিকে বাচ্চা ছেলেটি বাবার মোটরসাইকেলের পেছনে বসে বসে কাঁদছিল, কারণ তার বাবা কখনো তার সাথে এমন ব্যবহার করে না। ছেলেকে বকা দিয়ে বাবা লাউচাংও অনেক কষ্ট পাচ্ছিলেন, তার চোখের কোণে পানি। রাতের বেলা বাসায় ফিরে বাবা চুপচাপ বসেছিলেন টেবিলে, তার সামনে কিছু কাগজ রাখা ছিল। বাবাকে দেখে খুবই হতাশ মনে হচ্ছিল। ছেলের জন্য এখনো কোনো নিশ্চিত আশ্রয়ের ব্যবস্থা করতে পারেননি। তিনি ঘুমন্ত নিষ্পাপ বাচ্চাটির মুখের দিকে তাকান আর তারপর তাকান স্যাংয়ের মায়ের ডেথ সার্টিফিকেটের দিকে। স্যাংয়ের মায়ের মৃত্যুর কারণ লেখা ছিল সন্তান প্রসব। এখান থেকে ঘটনা চলে যায় আবারও সেই 6 বছর আগে। স্যাংয়ের মা অ্যাক্সিডেন্টের পরে তিনি কোমায় ছিলেন আর তার পেটে তো তখন স্যাং ছিল। ডাক্তাররা অনেক চেষ্টা করছিলেন নবজাতককে পৃথিবীতে আনার জন্য। লাউচাং বিষয়টি দূর থেকে দেখছিল আর অনেকটা চেষ্টার পর স্যাং এই পৃথিবীতে আসে। কোমায় থাকা ঘুমন্ত মায়ের দু চোখ বেয়ে 2 ফোঁটা পানিও বের হয়ে আসে। একদিকে বাচ্চা স্যাংয়ের পৃথিবীতে আগমনী কান্নার আওয়াজ, ওদিকে তার মা জীবনের শেষ মুহূর্ত পার করছিল। লাইফ সাপোর্ট মেশিনটা বারবারই শব্দ করে উঠছিল। ডাক্তাররা অনেক চেষ্টা করছিলেন, কিন্তু ফাইনালি মেশিনটি শব্দ করে জানিয়ে দেয় বাচ্চা ছেলে স্যাংয়ের মা পৃথিবী ছেড়ে চলে গিয়েছেন। মা বাবাহীন বাচ্চাটিকে ইনকিউবেটরে রাখা হয়েছিল। লাউচাং দূর থেকে তাকিয়ে দেখছিল। সেখানে তার সেই বন্ধুও ছিল। সেই বন্ধু লাউচাংকে বলছিল, এই বাচ্চাটিকে নিয়ে এত ভেবো না, ওকে হসপিটাল কোন এতিমখানায় দিয়ে দিবে। লাউচাং সেদিন বলেছিল দরকার নেই, ও আমারই ছেলে, আমার ছেলে হিসেবেই ও বড় হবে। লাউচাং এর বন্ধু তখন বলেছিল, এটা তোর ছেলে না, ওর বাবাকে তাও তুই জানিস না এখনো, ওর সাথে তোর কোনো সম্পর্ক নেই। এটা শুনে লাউচাং অনেক রেগে গিয়েছিল ওই দিন, তাই সে তার বেস্ট ফ্রেন্ডকে মেরেছিল। আপনাদের নিশ্চয়ই মনে আছে, এই 2 বন্ধুর 6 বছর কোনো সম্পর্ক ছিল না, আর তার কারণ ছিল এই দিনটা। পরদিন সকালবেলা বাবার ছেলে মিলে একসাথে আবারও কাজে বের হয়। স্যাং বাইরেই চুপচাপ বসেছিল। বাবা একটি বাসা থেকে বের হন। তিনি বের হয়ে স্যাংকে বলেন, তোমার ভাগ্যটা অনেক ভালো, এই দেখো এই বাসার মালিক আমাকে 15 ইয়েন টিপস দিয়েছেন, এটা দিয়ে আশা করি তোমার একটি আইসক্রিম হয়ে যাবে। বাবা ছেলের হাতে টাকাগুলো দেন আর তিনি বলেন, এখন চলো যাওয়া যাক, আমাদের আরো অনেক ডেলিভারি করা বাকি আছে। স্যাং টাকাগুলো তার বুক পকেটে ঢুকিয়ে নেয় আর যে চুপচাপ বাবার পেছনে বসে। ডেলিভারি করতে করতে রাত হয়ে যায়। পেছন থেকে স্যাং বাবাকে জড়িয়ে ধরে আর নিজের পকেট থেকে সেই টাকাটি বের করে বাবার বুক পকেটে ঢুকিয়ে দেয়। বাবা সবকিছুই বুঝতে পারছিলেন। স্যাং বাবাকে জড়িয়ে ধরে বলে, বাবা আমি সরি, এই বাবার জন্য এর থেকে আর প্রশান্তির কি হতে পারে। বাবার ছেলে মিলে একটি রেস্টুরেন্টে যায় খাওয়ার জন্য, কিন্তু বাবা তখনও সেই মেয়েটিকে কল দিয়ে যাচ্ছিল। সেই মেয়েটি এখনো ফোন রিসিভ করেনি, কিন্তু হঠাৎই লাউচাং লক্ষ্য করে তার ঠিক পাশেরই টেবিলে একই সময় একটি ফোন বেজেই চলেছে আর সেই ফোনটি কেটে দিলে তারও ফোন কেটে যাচ্ছে। সেই বিষয়টি শিওর হতে চায়, তাই সে যে ওই টেবিলের পাশে যে লক্ষ্য করতে থাকে আর ফাইনালি সে বুঝে যায় এই মেয়েটি সেই মেয়ে যাকে সে এতদিন ধরে খুঁজছে। কিন্তু ওই মেয়েটি তার বন্ধু বান্ধব নিয়ে সেখান থেকে চলে যায়। লাউচাংও তার পিছু পিছু যায় আর তাকে পেছন থেকে নাম ধরে ডাক দেয়। মেয়েটির নাম ছিল লুই, কিন্তু লুই কোনো পাত্তা দিচ্ছিল না। তখন লাউচাং বলে, আমি তোমার বাবাকে চিনি। লুই থমকে দাঁড়ায় আর সে তার বন্ধুকে বলে, তুমি সামনে যাও, আমি আসছি। লুই লাউচাং এর কাছে আসে আর সে তার ফোনটি লাউচাং এর দিকে বাড়িয়ে দেয় একটি কিউআর কোড সহ। সে বলে, আমাকে 200 ইয়ান দাও, তাহলে আমি তোমার কথা শুনবো। লাউচাং তার ফোন থেকে টাকা ট্রান্সফার করে দেয়। তখন মেয়েটি লাউচাংকে জানায়, কাল আমার ফোনের জন্য অপেক্ষা করো, আমি তোমাকে ফোন দিব। এটা বলে মেয়েটি সেখান থেকে চলে যায়। তখন লাউচাং পেছন থেকে বলে, আপনার সাথে কথা বলাটা আমার ভীষণ প্রয়োজন। বাবা আবারও তার ছেলে স্যাংয়ের কাছে ফিরে আসে। রাতের বেলা স্যাংয়ের বাবা তার বন্ধুর সাথে কথা বলছিল। তার বন্ধু তাকে কিছু জমানো টাকা দেয় তার চিকিৎসাটা ভালোভাবে করানোর জন্য, কিন্তু স্যাংয়ের বাবা টাকাগুলো নিতে মোটেও রাজি হয় না। তখন তার বন্ধু বলে, তুই আসলে কি চাস? তুই দেখেছিস একবারও নিজেকে আয়নাতে? তোর চোখগুলো কেমন হয়ে গিয়েছে, তোর দাঁতগুলোর চারপাশে ধীরে ধীরে রক্ত জমছে। স্যাংয়ের বাবা বলে, আমি সবকিছুই জানি, ডক্টর এমনটাই বলেছে, আমার কাছে হয়তো সর্বোচ্চ 6 মাস সময় রয়েছে। শোন, আমি স্যাংয়ের জন্য একটি স্কুল খুঁজে পেয়েছি, কিন্তু জানি না এই সময়ের মধ্যে ওকে ভর্তি করাতে পারবো কিনা। তবে আমি যদি ওকে ভর্তি না করিয়ে মারা যাই, তাহলে তুই প্লিজ ওর দায়িত্বটা নিস, ওকে কোনো একটা এতিমখানায় রেখে আসিস। লাউচাং এর বন্ধু মাথা নেড়ে বলে, তুই চিন্তা করিস না, সেই দায়িত্ব আমি পালন করব। স্যাংয়ের বাবা বলে, আমি জানি। স্যাংয়ের বাবা একসময় অনেক ভালো গান গাইতে পারতো। তার বন্ধু তাকে একটি গান গাওয়ার জন্য অনুরোধ করে। স্যাংয়ের বাবা লাউচাং তার বন্ধুর অনুরোধে গান গাইতে থাকে। তার বন্ধু পেছনে দাঁড়িয়ে কাঁদছিল। গান শেষে স্যাংয়ের বাবা অশ্রু ভেজা চোখে তার বন্ধুর উদ্দেশ্যে বলে, আমি মারা যাবার পরে তুই মাঝে মাঝে প্লিজ আমার ছেলেটাকে দেখতে যাবি, আর যদি কোনো ভালো ফ্যামিলি ওকে অ্যাডপ্ট করতে চায়, তুই তাহলে সেই ফ্যামিলির হাতে আমার ছেলেটাকে দিয়ে দিবি, এটা তোর কাছে আমার অনুরোধ। স্যাংয়ের বাবা চোখের পানিগুলো মুছে সেখান থেকে চলে যান। ওই দিন অনেক গভীর রাতের বেলা। স্যাংয়ের বাবার ফোনটি বাজতে
থাকে। সেই মেয়েটি হঠাৎ করেই স্যাংয়ের বাবাকে কল দিয়েছে। সে এক্ষুনি স্যাংয়ের বাবাকে দেখা করতে বলে। স্যাংয়ের বাবা তাড়াতাড়ি রেডি হয়ে বের হয়ে যান। মেয়েটি খুব দামি একটি রেস্টুরেন্টে খেতে বসেছে। তার সামনে ছিল অনেক খাবার। লাউচ্যাং অনেক সংকোচমনা মন নিয়ে মেয়েটির সামনে বসে, কিন্তু মেয়েটি এক মনে খেয়েই যাচ্ছিল। কিছুক্ষণ পর মেয়েটি ইশারায় ওয়েটারকে ডাক দেয়। ওয়েটার এসে লম্বা একটা বিল লাউচ্যাং এর সামনে রাখে। 474 ইয়েন, বাংলা টাকায় প্রায় 10,000 টাকার মতো। লাউচ্যাং শুধু একবার মেয়েটির মুখের দিকে তাকায়, তারপর সে মাথা নিচু করে এই বিলটি পরিশোধ করে। লাউচ্যাং এখন বুঝতে পারছে এই মেয়েটি এত রাতে তাকে কেন ডেকেছে এখানে। মেয়েটি বলে, এবার বলুন কি বলতে চান। বাবা এক দীর্ঘশ্বাস ফেলেন। তারপর তিনি বলেন, আমি যে কথাগুলো বলতে চাই সে কথাগুলো হয়তো আপনাকে হার্ট করবে, কিন্তু আপনার মন দিয়ে কথাগুলো শুনতে হবে। এই বাবা যে কোনো মূল্যে তার ছেলের জন্য শেষ লড়াইটা লড়তে চান। তিনি মিস লুইকে সবকিছু খুলে বলেন। তিনি সবকিছু বলে ডিএনএ টেস্ট আর ডেথ সার্টিফিকেটের কথা বলেন। কি অদ্ভুত একটি বিষয়, স্যাং লাউচ্যাং এর বায়োলজিক্যাল সন্তান নয়, কিন্তু এই মেয়েটি স্যাং এর বায়োলজিক্যাল বোন। আর সেই টেস্টের রিপোর্টের জন্য এই বাবা এতটা কষ্ট করছেন। মেয়েটি লাউচ্যাংকে বলে, আপনি ওই ছেলেকে প্লিজ আমার ভাই বলবেন না, ওটা আমার টিচারের অবৈধ সন্তান। অর্থাৎ লাউচ্যাং এর বাগদত্ত ওয়াইফ ছিল আসলে এই মেয়েটির নাচের শিক্ষক। মেয়েটি বলে, আপনি যেহেতু এই বিল পরিশোধ করেছেন তাই তার বিনিময়ে আমি আপনাকে সাহায্য করব। লাউচ্যাং অনেক খুশি হয়ে যায়। সে বলে, তাহলে কাল আমরা দেখা করছি। পরদিন একদম সময় মতো স্যাং আর বাবা লাউচ্যাং সেই হসপিটালের সামনে অপেক্ষা করছিল। স্যাং তার খেলনাটা নিয়ে খেলছিল আর লাউচ্যাং বারবার পায়চারি করছিল কখন সেই মেয়েটি আসবে, কিন্তু অনেকগুলো ঘন্টা পার হয়ে যায়। সেই মেয়েটির আসার কোনো চিহ্ন নেই। ওই দিন লুই নামক সেই মেয়েটি আসেনি। লাউচ্যাং ওই দিন শহরের সকল সম্ভাব্য রেস্টুরেন্টে যেখানে ওই মেয়েটি থাকতে পারে এমন জায়গাগুলোতে খুঁজছিল। আর তখনই আমাদের দেখানো হয় গতকাল আসলে ওই মেয়েটি লাউচ্যাং এর কাছ থেকে আরো 2200 ইয়ান নিয়েছিল। ঘটনা বর্তমানে চলে আসে। লাউচ্যাং তার বন্ধুর কাছে এসেছে আর সে তার কাছে সাহায্য চায় ওই মেয়েটিকে খোঁজার জন্য। রাতের বেলা বাসায় ফিরেও লাউচ্যাং মেয়েটিকে মেসেজ করেই যাচ্ছিল, কিন্তু ওপাশ থেকে কোনো মেসেজের উত্তর আসে না। এরপর সে তার ঘরে টুকটাক কাজ করছিল। তখনই তার ফোনে একটি কল আসে। লুই নামক সেই মেয়েটিকে শহরের একটি জায়গায় দেখা গিয়েছে। লাউচ্যাং সাথে সাথেই সেখানে চলে যায় তার বাইকটি নিয়ে। সে চারপাশে খুঁজতে থাকে মেয়েটিকে। সেখানে অনেক মেয়ে থাকলেও সেখানে সে লুইকে খুঁজে পায় না। তখন হঠাৎই তার চোখ যায় একটি গাড়ির দিকে। সেই গাড়ির জানালা থেকে মুখ বের করে লুই বমি করছিল। লাউচ্যাং এবার গাড়িটিকে ফলো করতে শুরু করে। গাড়িটি একটি সিগন্যালে দাঁড়ায় ঠিকই, কিন্তু তারপরও গাড়িটি আবারও চলতে শুরু করে আর বাবা লাউচ্যাংও তার পিছু পিছু যেতে থাকে। গাড়িটি একটি রাস্তার মাথায় এসে ব্রেক করে আর মেয়েটিকে অনেকটা ধাক্কা দিয়ে একটি লোক গাড়ি থেকে বের করে দেয়। লোকটি লুই নামক মেয়েটিকে অনেক অপমান করছিল আর লুইও তাকে অনেক গালমন্দ করছিল। গাড়িটি চলে গেলে লুই শহরের পথ ধরে একা একাই হাঁটতে থাকে আর লাউচ্যাং চুপচাপ লুইয়ের পেছন পেছন বাইক চালাচ্ছিল। তার লুইকে ডাক দেওয়ার সাহস হচ্ছিল না। তখন হঠাৎই লুই পেছন ঘুরে তাকায় আর তারপরের দৃশ্যেই দেখা যায় সে লাউচ্যাং এর বাইকের পেছনে বসে আছে। লাউচ্যাং তাকে একটি বাস স্টপে নামিয়ে দেয়। লুই বলে, এই হেলমেটটা আমার জন্য ছোট হয়ে গিয়েছে। লাউচ্যাং বলে, এটা আমার ছেলের হেলমেট। এদিকে লুই কিছু না বলে আপন মনে হাঁটছিল। তখন পেছন থেকে লাউচ্যাং তাকে ডাক দিয়ে বলে, আগামীকালকে আপনি কষ্ট করে একটু হসপিটালে আসবেন। লুই বলে, আমি কোথাও যাচ্ছি না, আপনার ইচ্ছে হলে আপনি পুলিশে কমপ্লেন করতে পারেন। বাবা লাউচ্যাং বলেন, সেটা আমি করব না, কিন্তু এটাও আপনি অস্বীকার করতে পারবেন না ও আপনার ভাই। তবে আপনাকে আমি আশ্বস্ত করতে পারি স্যাং খুব ভালো একটি ছেলে, ওর সবকিছুই ভালো, শুধুমাত্র ওর ভাগ্যটা ছাড়া। কিন্তু লুই নামক মেয়েটি কোনো কথারই কোনো পাত্তা দিচ্ছিল না। তখন বাবা স্যাং নিরুপায় হয়ে মেয়েটিকে বলে, আপনি চাইলে আমি আমার ছেলের জন্য আপনার পা ধরতে পারি। মেয়েটি তখন হেঁটে এসে লাউচ্যাং এর সামনে দাঁড়ায়। লাউচ্যাং তার মাথার হেলমেটটি খুলে ফেলে। তারপর সে বাইক থেকে নেমে মেয়েটির সামনে যেয়ে দাঁড়ায় আর হঠাৎই সে মেয়েটির পা ধরতে যায়। তখন লুই নামক মেয়েটি লাউচ্যাং এর হাত দুটো ধরে ফেলে। এরপর সে যে লাউচ্যাং এর বাইকে বসে আর তাকে বলে, আমাকে কি আপনার বাসায় নিয়ে যাবেন? পরের দৃশ্যেই দেখা যায় লাউচ্যাং মেয়েটিকে নিয়ে বাসায় এসেছে। সে লুইকে বলে, আপনি একটু ধীরে বাসার মধ্যে ঢুকবেন, স্যাং এখন ঘুমাচ্ছে। লাউচ্যাং লুইকে বসতে বলে। লুই তখন লাউচ্যাংকে জানায় তার খুবই ক্ষুধা লেগেছে। লাউচ্যাং বলে, আপনি একটু অপেক্ষা করুন, আমি আপনার জন্য খাবার নিয়ে আসি। লাউচ্যাং রান্নাঘরে যেয়ে মেয়েটির জন্য রামেন তৈরি করছিল। এক বাটি রামেন সে মিস লুইকে খেতে দেয়। মেয়েটির খাওয়া দেখলেই বোঝা যাচ্ছিল তার অনেক ক্ষুধা লেগেছিল। পরম তৃপ্তি নিয়ে খাওয়া শেষে মেয়েটি লাউচ্যাংকে বলে, আপনার রান্না খুবই ভালো। টেবিলের অপর প্রান্তে বসে লাউচ্যাং একটি ড্রিঙ্কস খাচ্ছিল। মেয়েটি জিজ্ঞেস করে, আপনি ওটা কি খাচ্ছেন? লাউচ্যাং বলে, এটা আমার ছেলের আবিষ্কার। মিস লুইও তখন ড্রিঙ্কসটি খায় আর লাউচ্যাংকে বলে, এটা খেতে তো খুবই মজার। এরপর মিস লুই রাতে ঘুমানোর জন্য ফ্রেশ হন। এরপর সে তার ছোট ভাইকে দূর থেকে দাঁড়িয়ে দেখছিল। পরদিন সকাল হয়। মিস লুই তার ছোট ভাইয়ের পাশেই ঘুমিয়েছিল। হঠাৎই স্যাং লাফ দিয়ে ওঠে ঘুম থেকে। সে কিছুই বুঝতে পারছে না। বাচ্চা ছেলে স্যাং ফ্যালফ্যাল চোখে তার বাবার দিকে তাকিয়েছিল। বাবা লাউচ্যাং আপন মনেই কাজ করে যাচ্ছিল। দৃশ্য পরিবর্তন হয়। তারা তিনজন মিলে লুইদের বাসার সামনে এসেছে। স্যাং তার বাবার মোটরসাইকেলেই বসেছিল আর মিস লুই আর লাউচ্যাং বাসার মধ্যে ঢোকে। লুই কলিং বেল দেয় আর দরজাটা খুলে দেয় তার মা। লুইয়ের ব্যবহার দেখেই বোঝা যাচ্ছিল তার মায়ের সাথে তার সম্পর্কটা মোটেও ভালো না। সে লাউচ্যাংকে সোফায় বসতে বলে আর লাউচ্যাংকে তার মায়ের সাথে
সাথে পরিচয় করিয়ে দেয় এটা বলে, ইনি ছিলেন আমার যে ডান্স টিচার ছিল তার হবু হাজবেন্ড, যার সাথে তোমার স্বামীর অবৈধ সম্পর্ক ছিল। আর একটি ভালো কথা জানো, সেই ঘরে একটি ছেলেও রয়েছে, আর সেই ছেলের জন্য এখন তোমার হাজবেন্ডের ডেথ সার্টিফিকেটটা প্রয়োজন। লুইয়ের মা প্রচন্ড রাগ নিয়ে হাঁটতে হাঁটতে একটি রুমের মধ্যে যান, আর তিনি দরজাটা লক করে দেন। দরজার ওপাশ থেকে সে তার নিজের মেয়েকে অনেক গালমন্দ করতে থাকে। কিছুক্ষণ পর সে রুম থেকে বের হয়ে এসে তার হাজবেন্ডের ডেথ সার্টিফিকেটটা দলামস করে মেয়ের দিকে ছুঁড়ে মারেন। লুই ভাঁজ হওয়া কাগজটি লাওচাং এর হাতে দেয় আর বলে, আপনার তো কাজ শেষ, এখন চলুন। লাওচাং লুইয়ের মাকে ধন্যবাদ জানায়। এরপর তারা দুজন ওই বিল্ডিং থেকে বেরিয়ে আসে। এরপর সেখান থেকে তারা সরাসরি চলে আসে সেই হসপিটালে। আজ লুই নামক মেয়েটির ডিএনএ টেস্ট হচ্ছিল। বাচ্চা ছেলে স্যাং পাশেই বসেছিল আর লুইকে বলছিল, দিদি তুমি ভয় পেও না, তোমার তেমন কোনো কষ্ট হবে না, আমি এই টেস্ট আগেও করেছি। লুইয়ের ডিএনএ টেস্ট শেষ হয়। স্যাং বলে, আমি তোমাকে বলেছিলাম না দিদি তোমার কোনো কষ্ট হবে না। এরপর তারা হসপিটাল থেকে বের হয়। লাওচাং লুইকে ধন্যবাদ জানায়। লুই বলে, ধন্যবাদের কি আছে, এই কাজের জন্য তো আমি টাকা নিয়েছি আর তার বিনিময়ই করেছি। এটা বলে লুই হেঁটে চলে যাচ্ছিল, তখন পেছন থেকে স্যাং দিদি বলে ডাক দেয়। এরপর বাচ্চা ছেলে স্যাং দৌড়ে যেয়ে লুইয়ের হাতে একটি কাগজ দেয়। মূলত সে লুইয়ের জন্য একটি ছবি এঁকেছে। লুই স্যাংকে বলে, ধন্যবাদ, তোমার ছবি আঁকা অতটাও খারাপ না। এটা বলে লুই সেখান থেকে চলে যায়। পরদিন বাবার ছেলে কাজ শেষে শহরের সব থেকে বড় শপিং মলে এসেছে। একটি জুতোর দোকানে বাবা ছেলের জন্য জুতো পছন্দ করছিল, কিন্তু স্যাং কোনো জুতো কিনতেই রাজি না, কারণ জুতোর দামগুলো ছিল অত্যাধিক। স্যাং তার বাবাকে বলে, বাবা আমি কিছু কিনতে চাই না, তুমি শুধু আমাকে একটু অ্যামিউজমেন্ট পার্কে নিয়ে যেও। বাবা কিছু বলেন না, তাই ছেলের মন খারাপ। সে একটি স্কুল ব্যাগ দেখছিল, কিন্তু যখন সে সেটির দাম দেখে স্যাং ফিরে যায়। তখন বাবা স্যাংকে ওই স্কুল ব্যাগটি উপহার দেয় আর বলেন, কয়েকদিনের মধ্যে আমি তোমাকে অ্যামিউজমেন্ট পার্কে নিয়ে যাব। এরপর বাবা স্যাংকে আরো অনেক কিছু কিনে দেন। বাচ্চা ছেলেটি অনেক খুশি, সেও নতুন নতুন কাপড় পরে বাবাকে দেখাচ্ছিল। এরপর তারা দুজন মিলে আসে খুব দামি একটি রেস্টুরেন্টে। সেখানে স্যাং এর পছন্দের অনেক খাবার অর্ডার দেওয়া হয়। বাবা লাওচাং এগুলো কেন করছেন এখন আপনাদের বলি। এখন তো ছেলে স্যাং এর সকল ডকুমেন্ট ম্যানেজ হয়ে গিয়েছে, তাকে সে এবার ওই বোর্ডিং স্কুলে ভর্তি করতে পারবে। লাওচাং মারা যাওয়ার পরে স্যাং এর একটি থাকার ব্যবস্থা হলো, তাই এখন তিনি তার জমানো টাকা দিয়ে নিজ চোখের সামনে ছেলের কিছু স্বপ্ন পূরণ করতে চান। খাবার মাঝে বাবা ছেলেকে জিজ্ঞেস করেন, ধরো তোমার একটি ভালো স্কুলে চান্স হলো, যেখানে তোমাকে সব সময় থাকতে হবে। বাবা তোমাকে হয়তো সপ্তাহে একবার কিংবা মাসে একবার, এমনকি 6 মাসে একবারও দেখতে নাও যেতে পারি, তাহলে কি তুমি সেই স্কুলে ভর্তি হবে? ছেলে স্যাং এক কথা জানিয়ে দেয়, না, সে যে স্কুলেই ভর্তি হোক না কেন সেখানে তার বাবাকে প্রয়োজন। সে তার বাবাকে ছাড়া এক মুহূর্তও থাকতে পারবে না। খাবার সামনে রেখে বাচ্চা ছেলে স্যাং প্রার্থনা করে তার জন্য এমন স্কুলে কখনো চান্স না হয়। পরের দৃশ্যেই দেখা যায় সেই ডিএনএ টেস্টের রেজাল্ট নিতে এসেছে লাওচাং, কিন্তু সেখানে থাকা ডক্টর লাওচাংকে জানায় শুধু এই টেস্টের মাধ্যমে প্রমাণ করা যাবে না যে মিস লিউ আর স্যাং ভাই বোন, তার জন্য তাদের বাবার ডিএনএও প্রয়োজন। লাওচাং জানে এটা অসম্ভব। এই অসহায় বাবার মনটা একদমই ভেঙে যায়। সন্তানের জন্য একটি নিরাপদ আশ্রয়ের শেষ আশাটুকুও এখন হারিয়ে গেল। লাওচাং অনেক ভেঙে পড়েছে। তারপরও পরদিন সকালবেলা বাবা সেই বোর্ডিং স্কুলে ডকুমেন্টগুলো নিয়ে যায়। মহিলাটি ভালোভাবে ডকুমেন্টগুলো দেখছিল। সে লাওচাংকে বলে, এই রিপোর্টগুলো প্রমাণ করে না যে স্যাং ওই লোকের ছেলে, তাই আপনাকে দুঃখের সাথে জানাচ্ছি স্যাং এর ভর্তি এখানে হচ্ছে না। বাবা লাওচাং কাগজগুলো গুছিয়ে নেয় আর একটি দীর্ঘশ্বাস ফেলে বলে, আমি এটা আগে থেকেই জানতাম, তারপর আপনার মুখ থেকে শুনতে এসেছিলাম। শেষ আশা বলতে পারেন, তবে আমি এখন সকল আশা ছেড়ে দিয়েছি। লাওচাং মাথা নিচু করে মহিলাটির কাছে ক্ষমা চায় আর আজও সে মেশিনে রেটিং দিতে যায় মহিলাটির, কিন্তু এই বাবার নিজেকে কন্ট্রোল করতে পারে না। সে 1 স্টার রেটিং এ ইচ্ছে মতো চাপতে থাকে। অফিস রুমের সবাই লাওচাং এর দিকে তাকিয়েছিল। ওই অফিস থেকে বের হয়ে এসে লাওচাং একদম কান্নায় ভেঙে পড়ে। তার মনের অবস্থাটা পৃথিবীর কোনো মানুষ বুঝতে পারছে না। এই বাবার হাতে সময় খুবই কম, তাকে এই পৃথিবী থেকে চলে যেতে হবে, কিন্তু এখনো সে তার সন্তানের একটি নিরাপদ আশ্রয়ের ব্যবস্থা করতে পারেনি। অনেক কাজ ছিল এই বাবাটি। তখন তার সামনে এসে সেই মহিলাটি দাঁড়ায়। সে লাওচাং এর কাছে ওই ডকুমেন্টগুলো চায় আর বলে, আমি তোমাকে কথা দিতে পারবো না, তবে আমি তোমার জন্য সর্বোচ্চ চেষ্টা করব। আমি ঊর্ধ্বতন কর্মকর্তাদের রিকোয়েস্ট করব যাতে স্যাং এর ভর্তি স্কুলে হয়ে যায়। লাওচাং এর নিভে যাওয়া আশার প্রদীপটা যেন আবারও জ্বলে উঠেছে। সে মাথা নিচু করে মহিলাটিকে ধন্যবাদ জানায়। ওই দিন রাতের বেলা লাওচাং এর বাবা অসুস্থ হয়ে পড়েছিল, তাই তাকে সারা রাত বাইরে থাকতে হয়েছিল। পরদিন খুব ভোরবেলা সে বাড়িতে ফিরে আসে। সে দেখতে পায় তার বন্ধু তার ঘরের সামনেই বসেছিল। সে লাওচাংকে বলে, আমি এখন চলে যাচ্ছি, তুই যে তোর ছেলেটাকে সান্ত্বনা দে। লাওচাং কিছুই বুঝতে পারছে না। সে খুব ধীর পায়ে ঘরের মধ্যে প্রবেশ করে। বাচ্চা ছেলে স্যাং দূরেই বসেছিল। তাকে দেখেই বোঝা যাচ্ছিল তার মন অনেক খারাপ, কিন্তু বাবা এখনো কিছুই বুঝতে পারছেন না। সে স্যাংকে জিজ্ঞেস করে, তোমার কি হয়েছে? তোমার আঙ্কেল কি তোমাকে কিছু বলেছে? স্যাং তখন উঠে দাঁড়ায়। সে কাঁদছিল। সে এসে তার বাবাকে জিজ্ঞেস করে, বাবা তুমি প্রত্যেকদিন কত টাকা ইনকাম করো? বাবা চুপ থেকে বলেন, 200 থেকে 300 ইয়েন। স্যাং বলে, বাবা আমার ওই ব্যাংকের মধ্যে জমানো 800 ইয়েন রয়েছে, আমি তোমার কাছ থেকে 4টা দিন কিনে নিলাম, তুমি তো কখনো আমাকে সময় দাও না। আঙ্কেল বলেছে
বলেছে আমার একটি বোর্ডিং স্কুলে চান্স হয়ে গিয়েছে, আমাকে সেখানে চলে যেতে হবে। তোমাকে আর জড়িয়ে ধরে কখনো ঘুমাতে পারবো না বাবা। তুমি প্লিজ এই 4টা দিন আমাকে দাও। আমাকে তুমি আমার সেই পছন্দের অ্যামিউজমেন্ট পার্কে নিয়ে যাবে। বাবা তার সন্তানকে শক্ত করে বুকের সাথে চেপে ধরেন। দুইজনেই কাঁদছিলেন। বাবা বলেন, আমি তোমাকে কালই অ্যামিউজমেন্ট পার্কে নিয়ে যাব। আমি তোমাকে সারপ্রাইজ দিতে চেয়েছিলাম, আর এর জন্য তোমাকে আমাকে কোনো টাকা দিতে হবে না। বাবা বলেন, তুমি আমাকে প্রমিস করো তুমি ওই বোর্ডিং স্কুল থেকে কখনো পালাবে না, কখনো আমাকে খুঁজতে বাসায় আসবে না। স্যাং কাঁদতে কাঁদতে বাবাকে প্রমিস করে, কিন্তু এই বাচ্চা ছেলেটা এখনো সত্যটা জানে না। সময়ের সাথে সাথে সে তার বাবাকে হারিয়ে ফেলছে। এদিকে লুই নামক সেই মেয়েটি তার ব্যাগ থেকে স্যাংয়ের আঁকা সেই ছবিটি বের করে, আর তারপরে সে কিছু একটা মনে করে লাউচাংকে ফোন দেয়। সে আজ রাতে লাউচাংদের বাসায় যাবে। এই মেয়েটি মূলত এই বারে কাজ করত। সে তার ব্যাগটি নিয়ে বের হতে যায়, তখন তার বস তাকে পেছন থেকে ডাক দেয়, কিন্তু লুই তার কোনো কথায় কোনো পাত্তা দেয় না। তখন তার বস তাকে বলে, তুমি আর কখনো এই বারের আশপাশেও আসবে না। লাউচাং আজও লুইর জন্য সেই একই রকম ভাবে রামেন বানিয়েছে। স্যাং অনেক আগেই ঘুমিয়ে পড়েছে। লুই আজও অনেক তৃপ্তি করে রামেন খাচ্ছিল। সে হঠাৎই লাউচাংকে বলে, আপনার ফোনটা চেক করুন। এতদিন আপনি আমাকে যত টাকা দিয়েছেন সব টাকা আমি আপনাকে ব্যাক করে দিয়েছি। লাউচাং বলে, আমার রামেনের দাম তো এত না। লুই বলে, আর স্যাং এর বানানো সেই ড্রিঙ্কসটা কোথায়? লাউচাং বলে, আপনি অপেক্ষা করুন, আমি নিয়ে আসছি। লুই ড্রিঙ্কস করতে করতে লাউচাংকে জিজ্ঞেস করে, স্যাং তো আপনার রক্তের কিছু হয় না, ওর জন্য কেন আপনি এত কিছু করছেন? স্যাং বলে, বাবা নামক সম্পর্কটা রক্ত দিয়ে হয় না, এটা একটা দায়িত্বের নাম। আপনি যতই দায়িত্ব পালন করতে থাকবেন ততই একজন সাধারণ মানুষ থেকে বাবা হতে পারবেন। লাউচাং বলে, আপনি কি কাল আমাদের সাথে অ্যামিউজমেন্ট পার্কে যাবেন? দৃশ্য পরিবর্তন হয়। আজ তারা 3জন মিলে সেই অ্যামিউজমেন্ট পার্কে এসেছে, যেখানে আসাটা স্যাং এর জন্য স্বপ্ন ছিল। তারা সবাই মিলে অনেক মজা করছিল, অনেক রাইডে উঠছিল তারা, কিন্তু লাউচাং এর শরীরটা অতটা ভালো মনে হচ্ছিল না। তার সিঁড়ি বেয়ে উঠতে কষ্ট হচ্ছিল, কিন্তু সে কাউকে কিছু বুঝতে দিচ্ছিল না। এরপর স্যাং আর লুই রোলার কোস্টারে ওঠে, আর বাবা লাউচাং দূর থেকে মোবাইলে ছেলের ভিডিও করছিল। বাবা ছেলের এই খুশির মুহূর্ত দেখে সেও আজ অনেক খুশি। সে দূর থেকে চিৎকার করে স্যাংকে হাসতে বলে, কিন্তু হঠাৎই লাউচাং এর মাথায় একটি শব্দ করে ওঠে। তার সবকিছু অন্যরকম লাগতে থাকে। সে বুঝে যায় কিছু একটা ঘটতে চলেছে। সে তখন অশ্রুভেজা চোখে চিৎকার করে বলে, বাবা তুই মন দিয়ে পড়াশোনা করবি, অনেক বড় হবি জীবনে, অনেক ভালো মানুষ হবি একজন, আর মনে রাখবি বাবা তোকে অনেক বেশি ভালোবাসতো। তারপর হঠাৎই সবকিছু কেমন ঝাপসা হয়ে যায়। আমরা বুঝতে পারি বাবা লাউচাং পড়ে গিয়েছে। দূর থেকে বাচ্চা ছেলে স্যাং যখন বাবার এই অবস্থা দেখে সে একদম পাগলের মতো হয়ে যায়। সে চিৎকার করতে থাকে বাবার কাছে যাওয়ার জন্য। তারপর হঠাৎই সবকিছু অন্ধকার হয়ে যায়। এখান থেকে ঘটনা চলে আসে 2 মাস পরে। আমরা বুঝতে পারি স্যাং তার বোর্ডিং স্কুলে চলে এসেছিল, কিন্তু এখন আর সেই চঞ্চল বাচ্চাটি চঞ্চল নেই। সে সারাদিন চুপচাপ বসে থাকে। সে খুব মন দিয়ে পড়াশোনা করে আর টাইমলি নিজের কাজগুলো নিজে করে নেয়। স্যাং সারাদিন একা একাই থাকে। সে তার ক্লাসের মধ্যে এখন সব থেকে ভালো স্টুডেন্ট। তাই তার ক্লাস টিচার এসে তাকে জানায়, তুমি সব থেকে ভালো রেজাল্ট করেছো, এই জন্য তোমার বাবা তোমার জন্য কিছু উপহার পাঠিয়েছে। কিন্তু স্যাং বাবার দেওয়া উপহার না নিয়ে চুপচাপ চলে যায়। আপনারা ভাবছেন স্যাং এর বাবা কোথায়? ইনি হচ্ছেন লাউচাং। কেমো দেওয়ার কারণে তার চুলদারি সবকিছু উঠে গিয়েছে, শুকিয়ে গিয়েছেন অনেক। ডাক্তার তাকে আগেই বলেছিল তার জীবনের শেষ দিনগুলো এভাবেই কাটবে। এই 2 মাসের মধ্যে লাউচাং এর বাবাও মারা গিয়েছেন। সে তার শেষ স্মৃতিগুলো পুড়িয়ে দিচ্ছিল, আর সে তার বাবার উদ্দেশ্যে বলছিল, স্যাং এর একটি ভালো থাকার ব্যবস্থা করেছি, আর আমি ওর জন্য কিছু টাকাও জমিয়ে রেখেছি। ওর যখন স্কুল শেষ হয়ে যাবে তখন ও কলেজে পড়তে পারবে। আর এখান থেকে দেখানো হয় যেদিন লাউচাং স্যাংকে প্রথম দেখেছিল, তাদের প্রথম পরিচয়। নবজাতক বাচ্চাটি ওই দিন অনেক ভরসা নিয়ে লাউচাং এর হাত ধরেছিল, যে ভরসার মর্যাদা এই লোকটি এতটা বছর ধরে পালন করেছে। স্যাং এখনো প্রত্যেকদিন ঘুমের সময় তার বাবাকে অনেক মিস করে। সে জানালা দিয়ে বাইরের দিকে তাকিয়ে থাকে। অন্যদিকে লাউচাং জীবনের শেষ মুহূর্তে একটি কম দামি হসপিটালের বিছানায় কাটাচ্ছে। জানালা দিয়ে সে বাবল দেখতে পায়, যে বাবল একসময় স্যাং উড়াতো। এদিকে স্যাং আজ স্কুল থেকে দেওয়াল টপকে বাইরে বেরিয়েছে। সে যেভাবেই হোক না কেন তার বাবাকে দেখতে চায়। বাইরে ঝুম বৃষ্টি হচ্ছিল। বৃষ্টির মধ্যে স্যাং কখনো দৌড়ে কখনো হেঁটে সে তাদের বাড়ির দিকে ছুটে চলছিল। বাচ্চা ছেলেটি পড়ে যাচ্ছিল, তারপর সে আবার উঠে দৌড়াচ্ছিল, আর ফাইনালি সে তাদের বাড়িতে পৌঁছায়। কিন্তু সে তাদের ফ্ল্যাটের সামনে এসে দেখতে পায় সেখানে তালা ঝুলছে। স্যাং বাবা বলে বলে চিৎকার করতে থাকে, কিন্তু সেই ডাক শোনার মতো ওখানে কেউ ছিল না। দরজার সামনে অনেকগুলো পুরনো বিল জমেছিল। স্যাং অনেক কাঁদছিল। তখন পাশের ফ্ল্যাটের মহিলাটি আর তার বাচ্চা বের হয়। সেই বাচ্চাটি স্যাংকে বলে, স্যাং তোমার বাবা এখান থেকে চলে গিয়েছে, সে কখনোই বাড়িতে আর ফিরে আসবে না। মহিলাটি স্যাংকে তার বাসায় ডাক দেয়, কিন্তু স্যাং এসব মেনে নিতে পারছে না। সে কাঁদতে থাকে আর দৌড়াতে থাকে। স্যাং একটি নদীর পাড়ে এসেছে। বাচ্চা ছেলেটি চিৎকার করে বলতে থাকে, বাবা তুমি কোথায়? আমি তোমাকে অনেক মিস করছি। এই বাচ্চা ছেলেটির আত্মচিৎকারের বর্ণনা আমার পক্ষে করা সম্ভব না।
এদিকে লাউচাং বিছানায় ঘুমিয়েছিল। তার কানে দূর থেকে একটি বাঁশির শব্দ আসছে। বাঁশির শব্দটা বেজেই চলেছে। স্যাং তার বাবার জন্য বাঁশি বাজাচ্ছে। সেই বাঁশির শব্দ যেন থামছেই না, কারণ স্যাং এর বাবা স্যাংকে বলেছিল কখনো বিপদে পড়লে বাঁশি দিয়ে তার বাবাকে ডাকতে। স্যাং আজ তার বাবাকে ডাকছে। সেই বাঁশির শব্দ তার বাবার কানেও পৌঁছাচ্ছে, কিন্তু আজ বাবা তার ছেলের কাছে যেতে পারছে না। বাবা লাউচাং শুধু নীরব দৃষ্টিতে তাকিয়ে আছে। অন্যদিকে বাঁশি বেজেই চলেছে। আর তখনই আমরা দেখতে পাই লাউচাং এর চোখ দুটো বন্ধ হয়ে যায়। আর আমরা বুঝতে পারি একজন জন্ম না দেওয়া বাবা আর সন্তানের পার্থিব সম্পর্কটা এখানেই শেষ হয়ে যায়। আলাদা হয়ে যায় সেই দুটি হাত, যে হাত দুটি অনেক বছর আগে এক হয়েছিল। এরপরে স্যাং তার স্কুলে ফিরে এসেছিল। তার বন্ধুরা তাকে বুকে জড়িয়ে নিয়েছিল। আর লুই নামক সেই মেয়েটি এখন আর আগের মতো নেই। সে এখন চাকরি করে আর স্যাং এর সকল দায়িত্ব এখন সে পালন করে। স্যাংকে নিজের ছোট ভাই এখন মনে করে সে। ছুটির দিনে দুই ভাই বোন পুরো শহর ঘুরে বেড়ায়। আর এই দৃশ্যের মধ্যে দিয়ে এই মুভিটি এখানেই শেষ হয়ে যায়। এই মুভিটি দেখা শেষে অনেক কেঁদেছিলাম, কারণ গ্রেভ অফ দ্য ফায়ারফ্লাইস আর এই মুভিটি আমার জীবনের সাথে অনেকভাবেই জড়িত। তাই হয়তো আমার অনুভবটা ছিল অন্যরকম। তবে আপনার কাছে কেমন লেগেছে আমাকে